পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত 12, আহত 36। সহিংসতায় ভারতের ইন্ধন দেখছেন শাহবাজ। প্রতিরক্ষা মন্ত্রী দায় করলেন আফগানিস্তানকে। প্রতিশোধের হুঁশিয়ারি। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা। একদিনে নিহত 3। কানাডায় G7 সম্মেলনে সংঘাত বন্ধে আলোচনার ইঙ্গিত। এবার যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ বিমান চুরির অভিযোগ রাশিয়ার। ন্যাটো বিমান ঘাঁটিতে নিয়ে ভূপাতিত করাই ছিল লক্ষ্য, দাবি মস্কোর। খার্কিভ ও দোনেৎস্কে তীব্র লড়াই। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে আগ্রহী ইরান। আলোচনার দুয়ার এখনো খোলা, বলছে তেহরান। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরতে লড়ছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। দুর্নীতি বাড়ায় ভোটে তরুণ প্রার্থীদের অনাস্থা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা আদালতের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 36 জন। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন হামলার পেছনে ভারতের হাত রয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রী দায় চাপাচ্ছেন আফগানিস্তানের ওপর। দেশে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। সহিংস হামলায় কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 12:39 ইসলামাবাদ জেলা আদালতের গেটের বাইরে পুলিশের গাড়ির কাছে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানান, হামলাকারী প্রথমে আদালতের ভেতরে প্রবেশের চেষ্টা করেন, ব্যর্থ হয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করেন। একে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করেছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে সন্দেহভাজনের মাথা উদ্ধার করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার পেছনে ভারতের হাত রয়েছে বলে উল্লেখ করেন। এমনকি একই দিনে হওয়া ক্যাডেট কলেজের হামলাতেও নয়াদিল্লিকে দায়ী করেন তিনি। তবে এই অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশের যুদ্ধে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন, যদিও হামলার দায় তিনি চাপাচ্ছেন আফগানিস্তানের ওপর। হুঁশিয়ারি দিয়ে বলেন, আফগান তালেবানদের মোকাবিলা করতে পাকিস্তান যথেষ্ট সক্ষম। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এই হামলার কঠোর নিন্দা জানান। রাষ্ট্রীয় তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান তারা। এ ঘটনার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের ওয়াজিরিস্তানে একটি ক্যাডেট কলেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ছাত্রদের জিম্মি করার চেষ্টা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয় হামলাকারীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলছে তদন্ত কার্যক্রম। আরও 3 চিকিৎসককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে 2 ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে। একই সঙ্গে 2টি অবিস্ফোরিত কার্তুজও উদ্ধার করা হয়েছে। এদিকে নয়াদিল্লির এই ঘটনায় চীন, ইরান সহ শোক জানিয়েছে বিভিন্ন দেশ। মঙ্গলবার ভোরের আলো ফুটেই ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রো স্টেশনে ছুটে আসেন স্বজনরা। এদিন সকাল থেকেই আলামত সংগ্রহ করতে শুরু করে ফরেনসিক টিম। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলছে বিস্ফোরণের তদন্ত কার্যক্রম। সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একাধিক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে হতাহত হন অনেকে। জম্মু ও কাশ্মীরের 2 জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। বিস্ফোরণের পেছনে বড় নেটওয়ার্ক বা সন্ত্রাসী কার্যক্রম আছে কিনা তা যাচাই করা হচ্ছে। ওই ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরক সম্ভাব্য অ্যামোনিয়াম নাইট্রেট। এদিকে বিস্ফোরণের পর বিমানবন্দর, মেট্রো স্টেশন সহ সরকারি বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুম্বাই ও উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নয়াদিল্লির এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। একদিনে নিহত হয়েছেন অন্তত 3 ফিলিস্তিনি। কানাডায় G7 সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে
আলোচনা হবে গাজা ইস্যু নিয়ে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো প্যারিসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করে শান্তি উদ্যোগে নতুন জোয়ার আনার আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিরতির 1 মাস পার হলেও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিভিন্ন সময় আটকে দিচ্ছে খাদ্য, ওষুধ থেকে শুরু করে নানা মানবিক সহায়তাও। উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলায় একদিনে নিহত হয়েছেন কয়েকজন। এর মধ্যেই চলছে মরদেহ উদ্ধারের কাজ। বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হচ্ছে নেতানিয়াহু বাহিনীর নৃশংসতায় নিহত বহু মানুষের দেহাবশেষ। দীর্ঘদিন পর এভাবে মরদেহ শনাক্তের পর পরিবারগুলোর কষ্ট আরও বাড়ছে। এমনকি ডিএনএ পরীক্ষার অভাব ও পচন ধরায় শনাক্তকরণে দেখা দিয়েছে জটিলতা। একই সঙ্গে মানবিক সংকট গভীরতর হচ্ছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থাগুলো। গাজায় ৬,০০০ অঙ্গ হারানো ব্যক্তির জরুরি পুনর্বাসন প্রয়োজন বলেও জানিয়েছে তারা। এছাড়া শিশুদের টিকাদান অভিযান বন্ধ হয়ে গেছে ইসরায়েলি অবরোধে। ইউনিসেফ জানিয়েছে ৪০,০০০ শিশুর টিকার জন্য বরাদ্দ করা ১৬ লাখ সিরিঞ্জ আটকে রেখেছে ইসরায়েল। এদিকে G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্দেশ্যে কানাডায় রওনা দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানা গেছে আলোচনার শীর্ষে থাকবে গাজা ইস্যু। এতে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর চাপ পড়বে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো প্যারিসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করে শান্তি উদ্যোগে নতুন জোয়ার আনার আহ্বান জানিয়েছেন। পশ্চিম তীরেও দিন দিন বাড়ছে সহিংসতা ও দখল। ইসরায়েলি সেনারা ইয়াবাদ শহর দখলে নিয়ে স্থানীয়দের ঘরবাড়ি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে তুলকারেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগে পুড়েছে ফিলিস্তিনি কারখানা, জমি আর আশ্রয় কেন্দ্র। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ত্রাণের সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল বাসিন্দারা। ত্রাণ সরবরাহে ইসরায়েলি সেনাদের বাধায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলেও দাবি বাসিন্দাদের। চলমান এই সংকটের মধ্যেই দেখা দিয়েছে গাজা ভাগ হওয়ার শঙ্কা। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা ধ্বংসস্তূপেও এককালে কর্মচাঞ্চল্যে পরিপূর্ণ প্রাণীর বিচরণ ছিল, কিন্তু আজ সেখানে দুবেলা খাবার জোটাতেও হিমশিম খাচ্ছে বাসিন্দারা। যুদ্ধবিধ্বস্ত গাজায় অপর্যাপ্ত ত্রাণ আর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিরীহ ফিলিস্তিনিদের জীবন। যুদ্ধবিরতির পর নিত্যপণ্যের দাম সামান্য কমলেও এখনও বেশিরভাগ জিনিসের দাম নাগালের বাইরে বলে জানাচ্ছেন তারা। যুদ্ধের আগের সেই রমরমা বাজার আর নেই। জরুরি প্রয়োজনের জিনিস বাজারে নেই বললেই চলে। বেশিরভাগই অপ্রয়োজনীয়। যা পাওয়া যাচ্ছে তার দামও অস্বাভাবিক রকমের বেশি। চুক্তিতে নির্ধারিত পরিমাণের তুলনায় কম ত্রাণ প্রবেশের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনও বলছে একই কথা। জরিপ বলছে নির্ধারিত পরিমাণের কেবল ২৪% ত্রাণই প্রবেশ করছে অঞ্চলটিতে। এর মধ্যেই দেখা দিয়েছে গাজা ভাগ হওয়ার শঙ্কা। রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে এখন ইসরায়েল গাজার প্রায় ৫৩% এলাকা নিয়ন্ত্রণ করছে। পরবর্তী ধাপে ইসরায়েলের আরও পিছু হটা গাজায় অন্তর্বর্তী সরকার ও বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী গঠন, হামাসের নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। তবে হামাস ও ইসরায়েল তাদের শর্ত পূরণে অস্বীকৃতি জানাচ্ছে। গাজার ইসরায়েল অধিকৃত অঞ্চলে চলছে অবকাঠামো নির্মাণের কাজ। ইউরোপ ও আরব দেশগুলো বলছে ফিলিস্তিন কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত না করলে তারা শান্তিরক্ষা বা পুনর্গঠনের দায়িত্বে অংশ নেবে না। যদি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পথ না খোলে তবে উপসাগরীয় দেশগুলোও আর্থিক সহায়তা দিতে অনিচ্ছুক। ফলে $৭০ বিলিয়ন ব্যয়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনাও ঝুলে আছে অনিশ্চয়তায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের দৃঢ় মধ্যস্থতা ছাড়া ইয়েলো লাইন গাজার কার্যত স্থায়ী সীমান্তে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে শুধু ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নই নয়, ২০ লাখ মানুষের ভবিষ্যৎ শঙ্কায় পড়তে চলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনের পাশাপাশি এবার যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধবিমান চুরির অভিযোগ এনেছে রাশিয়া। MiG-31 বিমান চুরি করে রোমানিয়ার কনস্টান্টা শহরে ন্যাটো বিমান ঘাঁটিতে নিয়ে গিয়ে ভূপাতিত করা হতো বলে দাবি করেছে রুশ গোয়েন্দারা। এদিকে খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলে রুশ ও ইউক্রেনীয় সেনাদের লড়াই আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের পাশাপাশি এবার যুক্তরাজ্যের ওপর যুদ্ধ বিমান চুরির অভিযোগ এনেছে রুশ প্রশাসন। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB জানিয়েছে ইউক্রেন ও যুক্তরাজ্যের গোয়েন্দারা রাশিয়ার পাইলটকে প্ররোচিত করে MiG-31 বিমান চুরির চেষ্টা করেছিল। তাদের লক্ষ্য ছিল বিমানটিকে রোমানিয়ার কনস্টান্টা শহরের ন্যাটো বিমান ঘাঁটিতে গিয়ে নিক্ষেপ করা। পরে এটিকে একটি বৃহৎ প্ররোচনা হিসেবে উপস্থাপন করা হতো। বিবৃতিতে বলা হয়েছে এক ব্যক্তি পাইলটকে $3 মিলিয়ন প্রস্তাব করেছিল এবং ইউরোপীয় নাগরিকত্ব
দেওয়ার প্রলোভনও দেখিয়েছিল। ব্রিটেন ভিত্তিক বেলিংক্যাট গ্রুপেরও অভিযানে সংযুক্ত থাকার অভিযোগ করা হয়েছে, যদিও তারা বিষয়টিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি করতে আগ্রহী ইরান, তবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না দেশটি। আবুধাবির এক কূটনৈতিক ফোরামে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের কাছ থেকে আসছে পরস্পর বিরোধী বার্তা। জুনে ইসরায়েলি হামলার আলোচনার পথ বন্ধ হলেও তেহরান আলোচনার দুয়ার এখনও খোলা রেখেছে বলেই বার্তা দিচ্ছে তারা। গেল জুন মাসে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের পারমাণবিক স্থাপনা। ওই হামলায় নিহত হন দেশটির কয়েকজন সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মদদ দিয়েছে। হামলার 2 দিন পর ওমানের মধ্যস্থতায় শুরু হওয়ার কথা ছিল 6ষ্ঠ দফা ইরান মার্কিন পরোক্ষ আলোচনা, কিন্তু সহিংসতার পর সেটিও বাতিল হয়ে যায়। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আক্রমণ করে আবার অন্যদিকে আলোচনার প্রস্তাব দেয়। এটা নিছক ভণ্ডামি। তবে এবার দীর্ঘ বৈরিতার পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইরান। আবুধাবির 12তম স্ট্র্যাটেজিক ডিবেটে উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও দেশীয় প্রযুক্তি নির্ভর। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ইরানের কর্মসূচির অংশ নয় বলেও জানান তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তৃতীয় দেশের মাধ্যমে পরস্পর বিরোধী বার্তা পাঠাচ্ছে, আর এতে আলোচনার পরিবেশ জটিল হয়ে উঠেছে। খতিবজাদে স্পষ্ট করে জানান, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো ছাড় দেবে না। মানবাধিকার ইস্যুতেও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নতুন বিতর্কের মুখে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র 54 জন ইরানি নাগরিককে জোর করে তেহরানে পাঠিয়েছে, যাদের মধ্যে ধর্মান্তরিত খ্রিস্টান, জাতিগত সংখ্যালঘু ও সরকার বিরোধী কর্মীও ছিলেন। তেহরান জানিয়েছে আরও 400 ইরানি নাগরিক যুক্তরাষ্ট্রে বহিষ্কারের অপেক্ষায় আছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরতে লড়ছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। মঙ্গলবার সকাল থেকে রাজধানী বাগদাদ সহ সারা দেশে ভোট শুরু হয়। বছরের পর বছর দুর্নীতি, বেকারত্ব আর সেবা খাতে অব্যবস্থাপনায় অনেকেই হারিয়েছেন ভোটের প্রতি আস্থা। এই নির্বাচনে বহু তরুণ প্রার্থী রাজনীতিতে প্রবেশের চেষ্টা করলেও পুরানো পৃষ্ঠপোষক নেটওয়ার্কের কারণে তাদের সম্ভাবনা অনিশ্চিত। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর 2005 সাল থেকে গণতান্ত্রিকভাবে ভোট দিচ্ছে ইরাকিরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা যতই বাড়ছে, ততই তৎপর হয়ে উঠছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশজুড়ে সামরিক মহড়া এবং নাগরিক ও মিলিশিয়াদের গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছে সরকার। ভেনেজুয়েলার ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্স দেশ জুড়ে নতুন সামরিক মহড়া চালু করেছে। এদিকে ভেনেজুয়েলার রানওয়ে এবং বিমান ঘাঁটি প্রথমে ধ্বংস করা হবে বলে এক রিপোর্টে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS। মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় উপকূলে বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ক্যারিবিয়ানে মোতায়েন করা আছে USS জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার যুদ্ধজাহাজ, সঙ্গে 3টি ডেস্ট্রয়ারও রয়েছে। সামরিক উপস্থিতি জানান দিতে 15,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। অঞ্চলটিতে এটাই কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি মূলত আকাশ ঘাঁটি অভিযানকে কেন্দ্র করে বলে এক রিপোর্টে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS। রিপোর্টে আরও বলা হয়, প্রথমে ধ্বংস করা হবে ভেনেজুয়েলার রানওয়ে এবং বিমান ঘাঁটি। তবে বড় মাপের স্থল অভিযানে আপাতত যাচ্ছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা যতই বাড়ছে, ততই তৎপর হয়ে উঠছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশজুড়ে সামরিক মহড়া এবং নাগরিক ও মিলিশিয়াদের গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছে সরকার। ভেনেজুয়েলার ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্স দেশজুড়ে নতুন সামরিক মহড়া চালু করেছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 4টায় শুরু হওয়া মহড়ায় অংশগ্রহণ করেছে লা গুইরা, অ্যামাজনাস, বলিভার, মেরিদা, ট্রুজিলো, জুলিয়া ও কারাকাসের বিভিন্ন ইউনিট। সরকারিভাবে বলা হয়েছে, মহড়ার লক্ষ্য হচ্ছে সাম্রাজ্যবাদী হুমকির বিরুদ্ধে দেশের সামরিক শক্তি প্রস্তুত রাখা। মাদুরো ও সামরিক কর্মকর্তারা বারবার বলছেন, দেশের জনগণ ও সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করবে। রাষ্ট্রীয় টেলিভিশনে তারা গেরিলা যুদ্ধের সরঞ্জাম ও কৌশল দেখিয়ে শত্রুকে ভয় দেখাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সামরিক সক্ষমতা নয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে শত্রুকে ঘায়েল করাই তাদের প্রকৃত লক্ষ্য। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন অবসানে আরও এক ধাপ এগোলো মার্কিন সিনেট।
রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের সদস্যরা সমঝোতার পর সিনেটে তহবিল বিল পাশ করেছে। স্থানীয় সময় সোমবার রাতে 60-40 ভোটে বিলটি পাশ হয়। এখন এটি প্রতিনিধি পরিষদে পাশ হলেই বিলে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই তহবিল বিলের মাধ্যমে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন করা হবে। তবে স্বাস্থ্য বিমায় ভর্তুকি বাড়ানোর নিশ্চয়তা না থাকায় ডেমোক্রেটদের ভিতরেই দেখা দিয়েছে মতবিরোধ। দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটাতে শেষমেশ পদক্ষেপ নিল মার্কিন সিনেট। স্থানীয় সময় সোমবার রাতে পাশ হয়েছে গুরুত্বপূর্ণ তহবিল বিল, যা সরকারের কার্যক্রম পুনরায় চালুর পথ খুলে দিয়েছে। সিনেটে বিলটি পাশ হয় 60-40 ভোটে। এতে প্রায় সব রিপাবলিকান সিনেটের সঙ্গে 8 জন ডেমোক্রেট ভোট দেন। এর মধ্য দিয়ে আগামী জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়নের নিশ্চয়তা তৈরি হলো। এখন এটি প্রতিনিধি পরিষদে পাশ হলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন বিলটি পাশ হলেই তিনি সই করবেন। মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাটডাউন 41 দিন ধরে চলা সরকারি অচলাবস্থায় 14 লাখ ফেডারেল কর্মী বেতন ছাড়াই কর্মরত বা ছুটিতে ছিলেন। খাদ্য সহায়তা, বিমান চলাচল সহ বহু গুরুত্বপূর্ণ সেবা প্রায় বন্ধ হয়ে যায়। নতুন বিলের মাধ্যমে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষি দপ্তর ও সামরিক নির্মাণ খাতের পূর্ণ বছরের অর্থায়নও অন্তর্ভুক্ত রয়েছে বিলটিতে। তবে স্বাস্থ্য বিমায় ভর্তুকি বাড়ানোর নিশ্চয়তা না থাকায় ডেমোক্রেটদের ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এটিকে দুর্বল সিদ্ধান্ত বলে সমালোচনা করেন। এদিকে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের সমর্থন নিশ্চিত করতে স্পিকার মাইক জনসন সদস্যদের ওয়াশিংটনের বৈঠকের জন্য ডেকেছেন। বুধবার এ নিয়ে আলোচনা শুরু হবে। ট্রাম্পের সমর্থন থাকায় বিশ্লেষকরা মনে করছেন কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারের কার্যক্রম পুনরায় পুরোদমে চালু হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ফিলিপিন্স। কালমেঘের ক্ষত কাটিয়ে ওঠার আগেই সুপার টাইফুন ফাংওয়াং এর আঘাত, 18 জনের মৃত্যু। অগ্রসর হচ্ছে তাইওয়ানের দিকে। দক্ষিণ সুদান ভয়াবহ মানবিক সংকটের দিকে ধাবিত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। 2023 সাল থেকে 12 লাখের বেশি মানুষ সুদানে প্রবেশ করায় কাল হয়ে উঠেছে বলে জানায় সংস্থাটি। সংঘাতে নারী ও শিশুরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে বলেও জানায় জাতিসংঘ। সুদানে খাদ্য নিরাপত্তা এবং জীবন হারানোর ঝুঁকি এবং এল ফাশির শহরের র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর হামলায় লাখ লাখ মানুষের জীবন অনিশ্চয়তায় পড়েছে। এরই মধ্যে জাতিসংঘ সতর্ক করেছে দক্ষিণ সুদান এক ভয়াবহ মানবিক সংকটের দিকে ধাবিত হচ্ছে। হিংসা, খাদ্য ঘাটতি এবং শরণার্থী ঢেউ দেশটিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। 2023 সাল থেকে 12 লাখের বেশি মানুষ সুদান থেকে প্রবেশ করাই কাল হয়ে উঠেছে বলে জানায় তারা। এর মধ্যে নারী ও শিশুরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে বলেও জানায় সংস্থাটি। জাতিসংঘ মহাসচিবের উপসচিব বলেন, গত বছর 260টি যৌন সহিংসতার ঘটনা রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে ধর্ষণ, যৌন দাসত্ব এবং জোরপূর্বক বিয়েও রয়েছে। তিনি সতর্ক করে বলেন, দক্ষিণ সুদানে আন্তর্জাতিক সহায়তা প্রত্যাহারের ফলাফলও প্রলয়ঙ্কারী হতে পারে। যদিও দক্ষিণ সুদানের জাতিসংঘ দূত বলেছেন, সম্প্রতি সরকারের প্রশাসনিক পরিবর্তনগুলো দেশের সার্বভৌমত্ব এবং আইন মেনেই সম্পন্ন হয়েছে। দক্ষতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিত এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে করা হয়েছে। শান্তি প্রক্রিয়া এবং চিরস্থায়ী শান্তি বজায় রাখতে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। ঘূর্ণিঝড় কালমেঘের ক্ষত কাটিয়ে ওঠার আগেই সুপার টাইফুন ফাংওয়াং এর আঘাতে দেশটিতে অন্তত 18 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে ফাংওয়াং ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়ে অগ্রসর হচ্ছে তাইওয়ানের দিকে। নারকীয় তাণ্ডব চালিয়ে অবশেষে ফিলিপিন্স অতিক্রম করেছে সুপার টাইফুন ফাংওয়াং। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফাংওয়াং দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে, অগ্রসর হচ্ছে তাইওয়ানের দিকে। দক্ষিণ চীন সাগরে প্রবেশের পর টাইফুনটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝড়টি বৃহস্পতিবার তাইওয়ানে আঘাত হানতে পারে। এরই মধ্যে ভারী বৃষ্টির কারণে দ্বীপটির বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে রোববার রাতে সুপার টাইফুন ফাংওয়াং ফিলিপিন্সে আঘাত হানে। এরপর দেশটিতে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে ক্ষতচিহ্ন। ফাংওয়াংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে দেশটির শতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে 4,500-এর বেশি বাড়িঘর। বন্যা ও ভূমিধসের পাশাপাশি টাইফুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। হতাহত হন বেশ কয়েকজন। টাইফুন আঘাত হানার আগে ফিলিপিন্সে 14 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেন দেশটির সরকার। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। উপকূলে জাহাজ চলাচল নিষিদ্ধ থাকায় বন্দরে আটকা পড়েন 6,500-এর বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর ফিলিপিন্সে গড়ে প্রায় 20টি টাইফুন ও ঝড় আঘাত হানে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণের ঝুঁকিতেও দেশটি বিশ্বের অন্যতম সবচেয়ে বিপর্যয়প্রবণ এলাকা হিসেবেও পরিচিত। নাসরিন রুমি, সময় সংবাদ। ব্রাজিলের জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া আদিবাসী প্রতিনিধিদের জন্য বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছে। ফেডারেল ইউনিভার্সিটি অফ প্যারায় তৈরি হয়েছে অস্থায়ী আবাসন আলদেয়া কপ। এখানেই 3,000-এরও বেশি প্রতিনিধি ঐতিহ্যবাহী নাচ, গান ও দাবির মাধ্যমে তুলে ধরছেন তাদের পরিবেশ বার্তা। ব্রাজিলের বেলেম শহরের ফেডারেল ইউনিভার্সিটি অব প্যারার ক্যাম্পাস এখন রূপ নিয়েছে আদিবাসীদের অস্থায়ী আবাসনে। নাম দেওয়া হয়েছে আলদেয়া কপ। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই আবাসনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও বাঙ্ক বেড। থাকার ব্যবস্থা প্রায় 3,000 অতিথির জন্য। কপ সম্মেলনের সময়টা এটা হবে আদিবাসীদের প্রধান মিলন মঞ্চ। আদিবাসীরা নিজস্ব পোশাক, গহনা ও মুখে ঐতিহ্যবাহী রঙের নকশায় অংশ নিচ্ছেন নানা সাংস্কৃতিক আয়োজনে। ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরছেন। তাদের দাবি, জলবায়ু নীতি নির্ধারণে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা এবং বন উজাড় ঠেকাতে নিজেদের ভূমির সীমানা নির্ধারণ। একবিংশ শতাব্দীতে মানবতা আরো বুদ্ধিমান হবে ভেবেছিলাম, কিন্তু উল্টোটা ঘটছে। COP30-তে আমরা চাই বিশ্ব নেতারা আদিবাসীদের জীবনধারাকে উদাহরণ হিসেবে নিক। পৃথিবী এখন অসুস্থ। আমাদের এখনই কিছু করতে হবে গ্রহ ও জীবনের জন্য। আমাদের দাবি বন উজাড় বন্ধ ও ভূমির সীমানা নির্ধারণ। আলদেয়া কপ এখন শুধু থাকার জায়গা নয়, হয়ে উঠেছে আদিবাসীদের আন্দোলনের প্রতীক, যেখানে তারা COP30 মঞ্চ থেকে দাবি তুলবেন জলবায়ু নীতিতে তাদের কণ্ঠস্বরকে স্থান দেওয়ার। শিউলি রোজা, সময় সংবাদ। ইতালিতে গত 3 বছরে বেড়েছে সড়ক দুর্ঘটনার হার। ইইউভুক্ত 27 দেশের মধ্যে ইতালির অবস্থান 18তম। সড়কে নিরাপত্তা কমায় শঙ্কিত স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে সড়ক দুর্ঘটনার জেরে দেশটিতে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 22,003 বিলিয়ন ইউরো। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। প্রায় 3 লাখ বর্গ কিলোমিটার আয়তনের দেশ ইতালিতে মহাসড়ক রয়েছে 1,84,000 কিলোমিটার। সড়কগুলোতে প্রায় 4 কোটি 80 লাখ যানবাহন চলাচল করে। শিল্প সমৃদ্ধ উন্নত দেশটির রাস্তাঘাট বিশ্বমানের এবং ট্রাফিক সিস্টেমও বেশ উন্নত। তারপরও সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে 2024 সালে ইতালিতে 1,73,364টি সড়ক দুর্ঘটনায় প্রায় 2,30,000 জন আহত এবং 3,030 জনের মৃত্যু হয়েছে, যা 2023 সালের তুলনায় 4.1% বেশি। 2024 সালের তুলনায় চলতি বছর সড়ক দুর্ঘটনা আরও বেড়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিও প্রাণ হারান। বর্তমান সময়ে ইতালিতে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। গত 1 বছরে আমাদের বাংলাদেশি সহ অনেক মৃত্যুবরণ ঘটনা ঘটেছে। আমরা চাই সতর্কতার সাথে রাস্তাঘাটে যেন আমরা চলাচল করতে পারি, এদেশের আইন কানুন মেনে যেন আমরা গাড়ি চালাতে পারি। সড়ক দুর্ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মধ্যে ইতালির অবস্থান 18তম। অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণ ব্যর্থতা, অবৈধ পার্কিং, সেলফোন ব্যবহার, ওভারটেকিং, ট্রাফিক আইন লঙ্ঘন, অদক্ষ ড্রাইভিং, মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবন সহ নানা কারণে দেশটিতে সড়কে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কঠোর ট্রাফিক আইন প্রয়োগ, গাড়ি চলাচলের সঠিক নিয়ম মেনে চললে সড়কে দুর্ঘটনা কমবে বলে মনে করছে ইতালির স্মার্ট সিটি ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতালি। দেশটিতে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 22,003 বিলিয়ন ইউরো। সময় সংবাদ, ইতালি। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রকল্পের বিরুদ্ধে সার্বিয়ার রাস্তায় নেমেছেন হাজারো মানুষ।
পুরানো সামরিক দফতরকে বিলাসবহুল কমপ্লেক্সে রূপান্তরের নতুন আইন পাশের পর উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী বেলগ্রেদ। 1999 সালে ন্যাটোর হামলায় ক্ষতিগ্রস্ত পুরানো যুগোস্লাভ সামরিক সদর দফতর ঘিরে স্থানীয় সময় মঙ্গলবার ব্যাপক বিক্ষোভে নামেন সার্বিয়ার নাগরিকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের কোম্পানিকে ওই স্থাপনা 99 বছরের জন্য লিজে দেওয়ার সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ তারা। সরকার বলছে দ্রুত প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে এই প্রকল্প যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করবে। তবে বিক্ষোভকারীরা মনে করছেন যুদ্ধের স্মৃতি বহনকারী স্থাপনাটি জাতীয় ঐতিহ্যের অংশ, এটাকে ব্যক্তিগত ব্যবসায়িক প্রকল্পে পরিণত করা জাতীয় অপমান। লন্ডনে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এতে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপির আয়োজনে হোয়াইট চ্যাপেলের একটি হলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম, জালসা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে যোগ দেন। সংযুক্ত আরব আমিরাতে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দুবাই আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইইউ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় দিবসটি। অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও অবদান স্মরণ করেন। তারা প্রবাসী নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরব আমিরাত বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ আজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী। অস্ট্রেলিয়া সিডনিতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী চট্টগ্রামবাসীদের চট্টগ্রাম উৎসব 2025। সিডনির ফেয়ার শিল্ড শো গ্রাউন্ডে অনুষ্ঠিত উৎসবে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি যোগ দেন। ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন ছিল মূল আকর্ষণ, যেখানে চট্টগ্রাম থেকে আগত বাবুর্চি আবুল হোসেন প্রস্তুত করেন 3000 অতিথির খাবার। দুপুরের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। স্থানীয় শিল্পীদের পরিবেশনার পর মঞ্চে ওঠেন নকিব খান ও রেনেসা ব্যান্ড। প্রবাসীদের মুখে ফুটে ওঠে নিজের মাটির স্মৃতি আর আনন্দের রং। জার্মানির বার্লিনে বড়দিন সামনে রেখে শুরু হয়েছে ফরেস্ট উইন্টার লাইটস ফেস্টিভ্যাল। এ বিশেষ আয়োজনে রয়েছে 2,50,000 আলোর ঝলকানি আর ঘণ্টাব্যাপী সাউন্ড শো। উৎসবটি চলবে আগামী বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত। ছাদের নিচে ঝুলছে উল্টো করে সাজানো 600 ক্রিসমাস ট্রি, আর নিচে বরফের মঞ্চে জমে উঠেছে স্কেটারদের মেলা। আলো আর সঙ্গীতে ভরা এই আয়োজন যেন উৎসবের আবহে শীতের গল্প বলে। জার্মানির রাজধানী বার্লিনে আসন্ন বড়দিনকে সামনে রেখে শুরু হওয়া ফরেস্ট উইন্টার লাইটস ফেস্টিভ্যাল উপলক্ষে দেখা মিলল এমন চমকপ্রদ আয়োজনের। উৎসবে পরিবার নিয়ে আসেন দর্শনার্থীরা। শিল্পী ক্রিস্টোফার বাউডারের নকশায় তৈরি এই আয়োজনে রয়েছে 400 বর্গমিটারের আইসরিং, 2.5 লাখ আলোর ঝলকানি আর ঘণ্টাব্যাপী সাউন্ড শো। বাউডারের মতে দর্শক এখানে শুধু দেখবেন না, বরং অনুভব করবেন শীত ও ক্রিসমাসের নানা আবেগ, যার ভেতর রয়েছে আনন্দ, ভালোবাসা, চিন্তাভাবনা, এমনকি রয়েছে বিষণ্ণতাও। শীত আর বড়দিনের সময়টা জুড়ে মানুষ নানা ধরনের অনুভূতির মধ্য দিয়ে যায়। কখনো নিখাদ আনন্দ আর ভালোবাসায় ভরে ওঠে, আবার কখনো ভাবনায় ডুবে যায় বা একটু বিষণ্ণ হয়। এ সময়টাতে মানুষের ভেতর নানা ধরনের আবেগ কাজ করে। ফরেস্ট উইন্টার লাইটস ফেস্টিভ্যাল চলবে আগামী বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার শহর জুড়ে এখন রঙিন বেগুনি আবেশ। বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটেছে জাকারান্ডা ফুল। প্রিটোরিয়া ও জোহান্সবার্গের রাস্তায় জাকারান্ডা ফুলের বেগুনি আভায় যেন বসন্তের উৎসবে মেতে উঠেছে সবাই। ব্রাজিলের এই গাছ এখন দক্ষিণ আফ্রিকার নগর জীবনের এক সাংস্কৃতিক প্রতীক। বসন্তের সকালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের শহর জুড়ে এখন বেগুনি রঙের ছায়া। জাকারান্ডা ফুলে সেজেছে রাস্তা, পার্ক আর বাড়ির আঙিনা। রাস্তায় সারি সারি গাছ মিলে তৈরি করেছে এক স্বপ্নীল পরিবেশ। ব্রাজিল থেকে আনা এই গাছগুলো এখন দক্ষিণ আফ্রিকার বসন্তের চিহ্নে পরিণত হয়েছে।
1810 সালের দিকে ব্রাজিল থেকে প্রথম দক্ষিণ আফ্রিকায় আনা হয় এই গাছ। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে। নীলচে বেগুনি ফুলের এই গাছ প্রিটোরিয়া ও জোহান্সবার্গে এখন বসন্তের প্রতীক। প্রতি বছর অক্টোবর নভেম্বরে ফুলে ফুলে ভরে যায় রাস্তাঘাট, তৈরি হয় রঙিন এই দৃশ্য। প্রতি বছর মাত্র 2 থেকে 3 সপ্তাহ ফুল ফোটে জাকারান্ডায়। সেই সময়টায় রাস্তার দুই পাশে ঝরে পড়ে বেগুনি পাপড়ি, তৈরি হয় এক মোহনীয় দৃশ্য। রাস্তার দুপাশে ঝরা ফুলে তৈরি হয় নরম কার্পেট, যা দেখতে ভিড় জমান স্থানীয় ও পর্যটকরা। অনেকেই এই সময়টাকে বলে পার্পল সিজন। জাকারান্ডা ফুল আমাকে অনুপ্রাণিত করে। এটা নতুন ঋতুর বার্তা দেয়, পরিবর্তনের সময় মনে করিয়ে দেয়। সকালে দৌড়াতে বেরিয়ে যখন এই ফুল দেখি, মনে হয় দিনটা শুরু করার সবচেয়ে সুন্দর উপায়। বিজ্ঞানীদের মতে জাকারান্ডা ফুল সাধারণত 2 থেকে 3 সপ্তাহ স্থায়ী হয়, এরপরই গাছের পাতা গজায়। শহরের আধুনিক কনক্রিটের মাঝে এই ফুল শুধু প্রকৃতির ছোঁয়ায় আনে না, বরং মানুষের মনে জাগায় প্রশান্তির অনুভূতি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। লন্ডনের কার্নাবি স্ট্রিটে জ্বলে উঠেছে বড়দিনের আলো। পর্যটক প্রিয় সোহার প্রাণকেন্দ্রে ঝলমলে উৎসবের মধ্য দিয়ে শুরু হলো এবছরের ক্রিসমাস লাইটস। উৎসব প্রেমীদের ভিড়ে মুখর ছিল গোটা এলাকা। বড়দিনের কাউন্টডাউন শুরু হতেই লন্ডনের কার্নাবি স্ট্রিটে নেমে আসে উৎসবের রং। রঙিন আলোকসজ্জার ঝলক, সঙ্গীতের মেলোডি আর মানুষের উচ্ছ্বাসে জমে ওঠে পুরো এলাকা। সোহার প্রাণকেন্দ্রে এমন আয়োজন যেন বড়দিনের আগাম বার্তা। হাজারো মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের আলো উৎসব। ভিড় জমে রাস্তার দুপাশে, কেউ ছবি তুলছে, কেউ আবার সুরের সঙ্গে গলা মেলাচ্ছে স্থানীয় কোরাস দলের সঙ্গে। প্রতি বছরের মতো এবারও কার্নাবির আলোকসজ্জায় এসেছে নতুন থিম। অল ইজ ব্রাইট থিমে সাজানো হয়েছে গোটা কার্নাবি স্ট্রিট। সঙ্গীত আর আতশবাজির আলোয় মুখর ছিল পুরো সন্ধ্যা। উৎসবের আয়োজক প্রতিষ্ঠান শ্যাফটসবারি ক্যাপিটালের মার্কেটিং ডিরেক্টর ক্যাথরিন রিকোমিনি জানান, আলোকসজ্জাটি কার্নাবি স্ট্রিট ও সোহার রং ও প্রাণশক্তিকেই প্রতিফলিত করে। এবছরের ইনস্টলেশন কার্নাবি স্ট্রিট আর সোহার রং, উচ্ছ্বাস আর প্রাণশক্তির প্রতিফলন। পুরো এলাকাটাকে যেন নতুনভাবে আলোকিত করে তুলছে। এবার আমরা আরো উজ্জ্বল রঙিন আলো যোগ করেছি, যাতে কার্নাবি স্ট্রিটে আসা সবাই প্রতি বছরই নতুন কিছু অনুভব করতে পারেন। উৎসবের এই আলোক ঝলমলে মুহূর্ত শুধু বড়দিনের নয়, এ যেন লন্ডনের হৃদয়ে আনন্দ আর একতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল প্রতীক। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত 12, আহত 36। সহিংসতায় ভারতের ইন্ধন দেখছেন শাহবাজ। প্রতিরক্ষা মন্ত্রী দায়ী করলেন আফগানিস্তানকে, প্রতিশোধের হুঁশিয়ারি। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, একদিনে নিহত 3। কানাডায় G7 সম্মেলনে সংঘাত বন্ধে আলোচনার ইঙ্গিত। এবং এবার যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ বিমান চুরির অভিযোগ রাশিয়ার। ন্যাটো বিমান ঘাঁটিতে নিয়ে ভূপাতিত করাই ছিল লক্ষ্য, দাবি মস্কোর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।